নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সে দেশে সংখ্যালঘুদের ভবিষ্যৎ। আর মাত্র 10 দিনের মাথায় 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট গ্রহণ করা হবে। বাংলাদেশে এটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ দেশ জন্ম নেওয়ার পরে এখনো পর্যন্ত 12টি নির্বাচন হয়ে গিয়েছে। 13তম জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, তার জন্য ভোট নেওয়া হবে। এই নির্বাচনের অনেকভাবেই এই নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ। যে 24-এর গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতনের পর প্রায় 18-19 মাসের মাথায় বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা সমর্পণের জন্য এই নির্বাচন হতে যাচ্ছে। এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক দিন পর আবার বাংলাদেশে ঠিক তত্ত্বাবধায়ক না হলেও একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে, যে সরকারকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারের অস্তিত্ব বা এই ধরনের বিধান সংবিধানে নেই। আজকের বিষয় সেটা যেহেতু নয়, আমি এই বিষয়ে খুব বিস্তারিত যাচ্ছি না। আমার মূল বিষয়টি হচ্ছে যে এই যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি, এখানে শুধু জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে তাই শুধু নয়, এর সঙ্গে একটি গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আমার যে কারণে মনে হয় যে এই গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি যেদিকে যাবে, বিশেষ করে যদি সেখানে হ্যাঁ ভোট নির্বাচিত হয়, অর্থাৎ হ্যাঁ এই পক্ষে যদি সর্বাধিক ভোট পড়ে, সংখ্যাগরিষ্ঠ হয় হ্যাঁ ভোট, তাহলে বাংলাদেশ সাংবিধানিকভাবে, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আরেকটা বড় পরিবর্তনের দিকে যাবে, যেটা একটা গণভোটের মারফত আসবে। অর্থাৎ আগামী যে সরকার গঠিত হবে তাদেরকে এই গণভোট যে 4টি প্রশ্নের উপরে হচ্ছে, সেই 4টি প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট সংস্কারগুলি তাদেরকে সম্পন্ন করতে হবে। এই ব্যাপারে তারা দায়বদ্ধ। এই বিষয়ে কিন্তু একটি সরকারি নির্দেশিকা জারি হয়েছে, যেটা এই নির্বাচনের অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ এইটি সরকারিভাবে বলতে হয় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদের ওপরে গণভোট, সরকারিভাবে কিন্তু এই নির্বাচনটি তাই। এবং এই কারণেই, এই গণভোটের কারণেই আমার মনে হয় যে এই নির্বাচনের তাৎপর্য অনেক বড়, অনেক গুরুত্বপূর্ণ। যে এই গণভোটের রায় কি হবে, কারণ সংসদ নির্বাচনে হয় বিএনপি নিয়ন্ত্রিত জোট জিতবে, অথবা জামাত নিয়ন্ত্রিত জোট জিতবে, অথবা এমনও হতে পারে যে নির্বাচনের লড়াইয়ের পরে একটা জাতীয় সরকার টাইপের সরকার হবে, অর্থাৎ যেখানে বিএনপিও থাকবে, জামাত ইসলামীও থাকবে, আবার তাদের তো মানে একটা সেই সংসদে একটা বিরোধী দলও থাকবে। এসব অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা কিন্তু সরকার গঠন। এই নির্বাচনের মধ্য দিয়ে শুধু যে সরকার গঠিত হবে তা নয়, বাংলাদেশের সংবিধানের 47টি ধারা এবং বিভিন্ন আইনের 37টি ধারার বড় ধরনের পরিবর্তন সাধিত হবে এই নির্বাচন এবং গণভোটের মাধ্যমে। এখন এই গণভোটটা বাংলাদেশের সাধারণ যে নাগরিক, 18 কোটি নাগরিক, তাদের প্রত্যেকের জীবনেই এই গণভোট একটা বড় পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় যে সংখ্যালঘুদের যে বিষয় আশয়গুলি আছে, তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের সমান অধিকার, এই যে বিষয়গুলি আমরা বিভিন্ন সময় আলোচনা করি, সেই আলোচনার প্রশ্নে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নির্বাচনকে আমরা সবসময় দেখে এসেছি যে নির্বাচন হচ্ছে সেটাই যেখানে জনগণকে, নাগরিককে কিছু পাইয়ে দেওয়ার জন্যে, অর্থাৎ কোনো নতুন অধিকার, নতুন সুবিধা, এইগুলি পাইয়ে দেওয়ার জন্যে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেই মতন রাজনৈতিক দলগুলি তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করে নির্বাচনের আগে। কিন্তু এই নির্বাচনের ফলে যদি হ্যাঁ ভোট নির্বাচিত হয়, অর্থাৎ গণভোটের যে 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্নে অধিকাংশ নাগরিক, অধিকাংশ ভোটার যদি হ্যাঁতে টিক দেন, তাহলে সংখ্যালঘুদের জন্য কিন্তু সেটা হতে চলেছে একটা বিরাট বড় অপ্রাপ্তি।
ইতিমধ্যেই এবারের সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ, হামলা, নির্যাতন, নিপীড়ন এ সমস্ত বিষয় নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা, অভিযোগ এগুলি করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ সংস্থা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা কদিন আগে সাংবাদিক বৈঠক করে বলেছে যে শুধুমাত্র জানুয়ারি মাসেই মানে সাম্প্রদায়িক সহিংসতার বলি হয়েছেন 11 জন হিন্দু। সাম্প্রদায়িক সহিংসতার বলি হয়েছেন 11 জন হিন্দু। তারা এর আগে একটা হিসেব দিয়েছিলেন যে 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থানের ফলে হাসিনা সরকারের পতন হয়, তারপরে দিন 15-র মধ্যে অন্তত 2000-এর বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে, প্রচুর মানুষ মারা যান। তাদের ফিগার হচ্ছে যে এখনো পর্যন্ত 61 জন নিহত হয়েছেন। যদিও সরকার এই সবগুলো মানে ঘটনাকে সাম্প্রদায়িক সহিংসতা বলে মানছে না, সব মৃত্যুকেও তারা সাম্প্রদায়িক হিংসা বা ধর্মীয় কারণে হিংসা এটা সরকার মানছে না। সরকারের বক্তব্য এখানে কিছু রাজনৈতিক বিবাদ আছে, কিছু পুরনো সামাজিক সংঘাত, কিছু পাড়াগত সমস্যা, এই বিষয়গুলি আছে। সংখ্যালঘুদের উপর আক্রমণ নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচনের পরে এই বিষয়টিও কিন্তু বাংলাদেশে নতুন নয়। এমনটি নয় যে অতীতে যে নির্বাচনগুলি হয়েছে সেই নির্বাচনে সংখ্যালঘুরা খুবই নিরাপদে দুশ্চিন্তামুক্ত মনে তারা গিয়ে ভোট দিয়েছেন বা ভোটের পরে তারা খুব নিশ্চিন্ত মনে তারা দিন কাটিয়েছেন, এমনটি নয়। কোনো সরকার, অতীতের কোনো সরকারই এইটা জোর গলায় দাবি করতে পারবে না যে আমরা যেবার ক্ষমতায় এসেছি বা আমরা যখন ক্ষমতায় ছিলাম আমরা তখন এই রকম কোনো এমন সরকার আমরা পরিচালনা করেছি যে মানে সংখ্যালঘুরা অত্যন্ত নিরাপদে ছিলেন, শান্তিতে বাস করেছেন, সংখ্যালঘুদের উপাসনালয় আক্রান্ত হয়নি, সংখ্যালঘু বলে কাউকে হত্যা করা হয়নি, সংখ্যালঘু বলে কাউকে চাকরি থেকে বঞ্চিত করা হয়নি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়নি। এগুলি নয়, এগুলি বরং সব জমানাতেই ছিল। এবং এর থেকেও বড় কথা যে আমি এটাও মনে করি না যে যত সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন শুধুমাত্র বাংলাদেশেই হচ্ছে। এমন কোনো দেশ বুক বাজিয়ে বলতে পারবে না যে তার দেশে সংখ্যালঘুরা সম্পূর্ণ নিরাপদ আছে। এমনটি হলে ভালো হতো, হওয়া বাঞ্ছনীয়, কাঙ্ক্ষিত, কিন্তু এটি নেই। কিন্তু বাংলাদেশ নিয়ে আমি তাহলে কেন আলোচনা করছি, ভারতের ভূখণ্ড থেকে আমি কেন আলোচনাটা করছি তার ব্যাখ্যা দেওয়ার দায় আমার আছে। আমি তো কথা বললাম যে আমাদের দেশেও সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতনের বহু ঘটনা আছে যেগুলি অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত মানে অবিলম্বে সেগুলির ব্যাপারে কঠোর পদক্ষেপ হওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না এমন নয়, কিন্তু সংখ্যা যে ঘটনা যে থেমে যাচ্ছে তাও নয়। ফলে সংখ্যালঘুরা কোথাও সেই অর্থে নিরাপদ নয়। তবে তাহলে আমি বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে যে বিশেষভাবে এই ভিডিওটা করছি তার কিছু ব্যাখ্যা বা যুক্তি পেশ করার দায় আমার আছে সাংবাদিক হিসেবে। আমার মনে হয় যে আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলি আপনারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে তারা যে ধর্মেরই মানুষ হন না কেন, তারা হয়তো এটা উপলব্ধি করবেন যে আমি কেন এই কথাগুলো বলছি। আমার মনে হয় যে বাংলাদেশের এই যে নির্বাচন এবং গণভোট, সেই গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য প্রতিটি সকাল একেবারে রাতের চেয়ে অন্ধকারময় হয়ে উঠছে। অর্থাৎ তারা অত্যন্ত আতঙ্কিত, চিন্তিত, দুশ্চিন্তায় তাদের রাতের ঘুম ছুটে গিয়েছে যে এই নির্বাচনের পর তাদের জীবন কেমন কাটবে। আজকেই বাংলাদেশের খুব জনপ্রিয় পত্রিকা প্রথম আলো একটি প্রতিবেদন আছে, তাতে মানে চাঁপাই নবাবগঞ্জের একটি মহল্লার হিন্দু সম্প্রদায়ের মানুষ বলেছে যে আমাদের কিছু চাওয়ার নেই, আমরা শুধু একটু শান্তিতে বাস করতে চাই। আমি আরও অনেকগুলো প্রতিবেদন দেখছিলাম, বিশেষ করে আপনারা যদি আল জাজিরার প্রতিবেদনটি দেখেন সেখানে তারা বলছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা এবারের নির্বাচনে অত্যন্ত চিন্তিত। আল জাজিরা রিপোর্টও কিন্তু এই চিন্তার প্রকৃত কারণটির প্রতিফলন নেই। তারা বলছে, তারা একটা রিপোর্ট করেছে, সেখানেও সংখ্যালঘুরা বলেছে আমরা কিছু চাই না, আমরা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চাই, এটা আমাদের মাতৃভূমি, আমরা এই স্বদেশেই আমরা মরতে চাই, এই স্বদেশে বাঁচতে চাই শান্তিতে, এটা তারা বলেছেন। সুখ তারা কেউ প্রত্যাশা করেন না, তারা বলেছেন শান্তিতে যেন দিন কাটাতে পারি। কিন্তু কেন সংখ্যালঘুরা
এই রকম বলছেন, এবং আমি বা কেন বলছি যে এবারের নির্বাচন সংখ্যালঘুদের জন্য একটা বিরাট বড় উৎকণ্ঠা, উদ্বেগ এবং তাদের ভবিষ্যৎকে কেন্দ্র করে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হতে যাচ্ছে তাদের অস্তিত্বকে কেন্দ্র করে, সেটি হচ্ছে যে এই যে জুলাই সনদের ওপরে যে গণভোটটি হতে যাচ্ছে তার চারটি যে প্রশ্ন, তার প্রথম তিনটি প্রশ্ন মধ্যে যেগুলি আছে সেগুলি হচ্ছে যে বাংলাদেশের মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা, উচ্চকক্ষ তৈরি, নারীদের অধিকার বাড়ানো, নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি, এরকম নানাবিধ বিষয় আছে। চতুর্থ প্রশ্নটি আছে যে জুলাই সনদের যে প্রস্তাবগুলি আছে সেই প্রস্তাব অনুযায়ী আগামী দিনে সরকার এবং দলগুলি অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সংবিধান এবং আইনের উপযুক্ত সংস্কার যেগুলি জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলি তারা করবেন। এর জন্য কিছু নিয়ম পদ্ধতি বলে দেওয়া আছে যে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যে পরিষদের সদস্যরা হবেন এই সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা, তারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংবিধান সংস্কারের কাজটি করবেন। যদি তারা সেগুলি করতে নাও পারেন, মানে সময়ের মধ্যে শেষ করতে না পারেন, তাহলে ধরে নেওয়া হবে যে এই সংবিধান সংস্কার বিলটি পাশ হয়েছে, ফলে সংবিধান অটোমেটিক্যালি সংশোধন হয়ে যাবে। এবং এখনো পর্যন্ত যা নির্বাচনী ময়দানের প্রধান রাজনৈতিক দলগুলি তারা সকলেই কিন্তু এই গণভোটকে হ্যাঁ ভোট দেওয়ার জন্যে তারা জনগণের কাছে আর্জি জানিয়েছেন। বিএনপির মধ্যে হয়তো একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও কদিন আগে করেছিলাম। কিন্তু সম্প্রতি তারেক জিয়া তিনি খুব স্পষ্ট গলায় বলেছেন যে হ্যাঁ ভোট দিতে হবে। তাই নিয়ে শফিকুর রহমান জামাতে ইসলামীর আমির তিনি আবার তারেক জিয়ার নাম না করে তাকে খোঁচা দিচ্ছেন রাজনৈতিক ময়দানে, যে যারা এতদিন পর্যন্ত চুপ করেছিল তারাও এখন বলছে যে হ্যাঁ ভোট দিতে হবে, যারা গণভোটে আপত্তি করেছিল তারাও শেষ পর্যন্ত গণভোট মেনে নিয়েছে। এই নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বাদানুবাদ, ঢিল ছড়াছড়ি, টুকরো ইট পাটকেল ছড়াছড়ি টাইপের মন্তব্য, এই সমস্ত কিছু হচ্ছে। কিন্তু আমার মনে হয় এগুলো মৌলিক বিষয় নয়। মৌলিক বিষয় হচ্ছে যে এই গণভোটের রায়কে হাতিয়ার করে সংবিধানে যে পরিবর্তনটি আসবে সেটা সংখ্যালঘুদের জন্য একটা তাদের অস্তিত্বের জন্য একটা বিরাট বড় প্রশ্ন। তার কারণ বাংলাদেশ রাষ্ট্রের যে কাঠামো পরিবর্তন হয়ে যাবে, সাংবিধানিক কাঠামো, সেটা কিন্তু ভয়ঙ্কর দিকে যাবে, এটা অনেকেই আশঙ্কা করছেন। আমি সেই আশঙ্কার কথাগুলো নানান জনের কাছে শুনে আপনাদের সামনে পেশ করছি। বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, সেই বিদ্যমান সংবিধানের যে চারটি প্রধান ঘোষণা আপনারা সকলেই জানেন, তবু আমি একবার বলি যে তার মূল যে সংবিধান 1972 সালের, সেই সংবিধানের প্রধান চারটি ঘোষণা হচ্ছে যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। এটাই হচ্ছে বর্তমান সংবিধানের চারটি মূল ঘোষণা। মূল ঘোষণা যে কোনো সংবিধানের জন্যে, যে কোনো দেশের সংবিধানের জন্যে মূল ঘোষণা হচ্ছে একেবারে ধারক ঘোষণা, অর্থাৎ তার আধারে গোটা সংবিধানটি রচিত হয় এবং রাষ্ট্র পরিচালিত হয়। এই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটি নিয়ে বাংলাদেশে অতীতেও অনেক রকম রাজনৈতিক টানাপোড়েন হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধান সংশোধন করে শব্দ দুটি বাদ দিয়েছিলেন, তিনি অন্তর্ভুক্ত করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ, বাদ দিয়েছিলেন বাঙালি জাতীয়তাবাদ। আবার মাঝখানে হুসেইন মোহাম্মদ এরশাদ তিনিও কিছু পরিবর্তন করেছিলেন, তিনি ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন, যদিও অন্য সব ধর্মের অধিকার সুরক্ষিত থাকবে বলেও সংবিধানে লেখা ছিল। শেখ হাসিনার সরকার তারা এসে আবার ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দগুলিকে অন্তর্ভুক্ত করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার, যারা নির্দলীয় সরকার, যারা কোনো দলীয় সরকার নয়, তারা প্রথম থেকেই বলে আসছিল যে তারা এই ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দগুলি সংবিধানে থাকুক, এটা তারা চায় না। তারা এই সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল তিনি তার বক্তব্য, সরকারের বক্তব্য পেশ করেছেন। শেষ পর্যন্ত অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংশোধন কমিশন, তারা যে সংবিধান সংশোধনের কথা বলেছেন, সেখানে এই যে সংবিধানের প্রস্তাবনা, এই প্রস্তাবনাতেই একটা বড় পরিবর্তন আসছে। প্রস্তাবিত প্রস্তাবনাটি হচ্ছে এইরকম যে তাতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার
ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এর কথা বলা হয়েছে। অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা সকলের থাকবে, এটা এই ঘোষণাতে বলা হয়েছে, যেটা প্রস্তাবিত, যেটা সংবিধানের হ্যাঁ ভোট জয়ী হলে পরে সংবিধানে যেটা পাকাপাকিভাবে স্থান পাবে। সাধারণভাবে শব্দগুলি শুনলে মনে হবে যে এর মধ্যে আপত্তি করার কিছু নেই। সাম্যের কথা যখন বলেছে তখন সমাজতন্ত্র বাদ গেল কি রইল, এ নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে। যেমন বলা হচ্ছে যে মানবিক মর্যাদা যদি থাকে, যদি ধর্মীয় স্বাধীনতার কথায় বলা থাকে, তাহলে কেন ধর্মনিরপেক্ষতা নিয়ে এত হইচই। বাংলাদেশের বহু বিশিষ্ট জন, যেমন প্রখ্যাত লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ, তিনি তার একটি নিবন্ধে বলেছেন যে এই যে প্রস্তাবগুলি, এগুলি হচ্ছে ভাবের ঘরে চুরি। ধর্মনিরপেক্ষতা এই শব্দটির যে তাৎপর্য তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। আমি আপনাদের কাছে কিছুটা বলি সাধারণ মানুষের বোধগম্য করার জন্যে, যে মূল বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না এবং রাষ্ট্র কোনো ধর্মকে পক্ষপাতিত্ব করবে না, কোনো ধর্মের প্রতি তার বিশেষ অনুরাগ থাকবে না। অর্থাৎ কোনো ধর্মাবলম্বী মানুষ তারা সংবিধানের চোখে আলাদা কোনো মর্যাদা পাবে আর কতিপয় মানুষ পাবে না, এই বিষয়টি হবে না। ধর্মনিরপেক্ষতা শব্দটি আপনি সাম্য বা গণতন্ত্র বা মানবিক মূল্যবোধ বা সামাজিক ন্যায় কোনো শব্দ দিয়েই কিন্তু রিপ্লেস করার কোনো সুযোগ নেই। তার কারণ এটা হচ্ছে সরকারের চরিত্র নির্ধারণকারী একটি শব্দ, রাষ্ট্রের চরিত্র নির্ধারণকারী একটি শব্দ। স্বভাবতই এই শব্দটিকে প্রত্যাহার করে নেওয়া, মুছে ফেলা মানে হচ্ছে সংখ্যালঘুদের যে বিশেষ অস্তিত্ব, সেই অস্তিত্বকেই অস্বীকার করা। এমনিতেই বাংলাদেশে আমি দেখেছি যে দল নির্বিশেষে সকলের মধ্যে একটা সহমত আছে, তারা সংখ্যালঘুদের যে কোনো অনুষ্ঠানে গিয়ে বলেন যে আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না, আপনারা বাংলাদেশের নাগরিক। কথাটি শুনতে খুব ভালো, কিন্তু আপনি যদি তাকে নাগরিক হিসেবে সমমর্যাদা না দেন, তাহলে তার এটা ভাবনা অস্বাভাবিক নয় যে সংখ্যালঘু বলেই তিনি বঞ্চিত হচ্ছেন। ফলে সংখ্যালঘুর সুরক্ষা, সংখ্যালঘুর জন্য বিশেষ সুবিধা, এই দাবিগুলি গোটা বিশ্ব জুড়েই আছে। ভারতেও এই একই বিষয় নিয়ে অনেক বাদ বিবাদ চলছে। কিন্তু আমি যে কথা বলছিলাম যে বাংলাদেশে যেভাবে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে এবং যেভাবে সংবিধানকে বদলে দিয়ে সংখ্যালঘুদের অস্তিত্বটাকেই আলাদা করে অস্বীকার করার একটা প্রবল প্রক্রিয়া শুরু হয়েছে, এবং যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে এবারে নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত দলগুলি, সেইটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। একথা ঠিক ভাবার কোনো কারণ নেই যে নির্বাচনের পরেই রাজনৈতিক দলগুলি তাদের কোনো বিশেষ মূর্তি ধারণ করবে। রাজনৈতিক দলগুলির বিষয় কিন্তু মোটের ওপর সকলের জানাই আছে, কোন রাজনৈতিক দল সংখ্যালঘুদের ব্যাপারে কি ধরনের তাদের দৃষ্টিভঙ্গি সেটা জানাই আছে। এবারে নির্বাচনে যেমন বড় দলগুলি সাকুল্যে 4 থেকে 5 জন সংখ্যালঘু প্রার্থী তারা দিয়েছে। এতগুলি দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং 300টি আসনে নির্বাচন সংগঠিত হচ্ছে, কিন্তু সংখ্যালঘু প্রার্থী সেইভাবে নেই। সংখ্যালঘুরা বেশি সংখ্যায় আছেন নির্দল বা স্বতন্ত্র, দলীয় প্রার্থী কিন্তু অত্যন্ত হাতে গোনা কয়েকজন। ফলে তারা যে কি দৃষ্টিতে দেখেন সংখ্যালঘুদের, এটাও কিন্তু এই পরিসংখ্যান থেকে স্পষ্ট। কিন্তু আমি এগুলি সবগুলোই বাদ দিচ্ছি। তারপরেও আমার যেটা মনে হয় যে সংবিধান কিন্তু একটা রাষ্ট্রের চরিত্রকে ধারণ করে। সেই সংবিধানে যখন ধর্মনিরপেক্ষতা শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে, সমাজতন্ত্র শব্দটি সরিয়ে দেওয়া হচ্ছে, যেখানেও কিন্তু এই প্রান্তিক সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, নৃতাত্ত্বিক সংখ্যালঘু, এই যে জনগোষ্ঠী, তাদের অধিকারের বিষয়টি কিন্তু সুরক্ষিত হয় ওই সমাজতন্ত্র শব্দটি দিকে দিয়ে। সেই শব্দটিকেও যেভাবে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে, এবং সব দল, বিশেষ করে প্রধান দলগুলি, তারা হ্যাঁর পক্ষে ভোট দিতে বলছে। অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হলে পরে এই নির্বাচনে হ্যাঁ মানে হচ্ছে সংখ্যালঘুদের জন্য অনেক বড় না। সেই না কিন্তু সংখ্যালঘুদের অস্তিত্বকে কেন্দ্র করে। তার কারণ ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ যাচ্ছে সমাজতন্ত্র শব্দটি। আবারও বলি, নির্বাচন সবসময়ই তার মূল যে বিষয়, রাজনৈতিক দলগুলি জনগণের কাছে প্রতিশ্রুতি দেয়, তাদের ভালো চায়, তাদের যে কল্যাণ চেয়ে তারা নানান ধরনের প্রতিশ্রুতি দেয়। প্রতিশ্রুতি রক্ষা হয় কি হয় না সেটি আরেকটি বিতর্ক। কিন্তু এই প্রথম একটি নির্বাচন হতে যাচ্ছে যেখানে হ্যাঁ আর না এর ওপরেও একটি ভোট হবে, গণভোট, যেখানে হ্যাঁর পক্ষে ভোট পড়া মানে বাংলাদেশে সংখ্যালঘুদের অস্তিত্বকে না বলে দেওয়া। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।